এই গল্পের ঘটনা এবং সমস্ত চরিত্র সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি, স্থান অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। এটি শুধুমাত্র বিনোদনের জন্য। নমস্কার শ্রোতা বন্ধুরা, কে আছো অন্তরালে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরিন্দম চলে এসেছি নতুন একটি রোমাঞ্চকর ভয়ের গল্প নিয়ে। তবে গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ। আমাদের এই গল্প এবং পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের এই ভিডিওটি লাইক করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের আজকের এই গল্পটি শুনছেন। তাহলে শুরু করছি আজকের গল্প, রহস্যের ইন্দ্রজালে মায়ানগরী। অর্জুন এমনিতে খুব শান্ত ও ধৈর্যশীল ছেলে। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সুবোধবাবু ও মানসী দেবীর ছোট ছেলে। খুব মেধাবী, তার সাথে পরিশ্রমীও। সেই জন্যই হয়তো অনেক বড় কোম্পানিতে মার্কেটিং ম্যানেজারের পোস্টে চাকরি করছে। বড় ভাই অরূপ তেমন পড়াশোনায় ভালো না হলেও খুব খারাপও ছিল না, কিন্তু তার কাজের চেয়ে সঙ্গীত জগতের মোহ অনেক বেশি ছিল। নিম্ন মধ্যবিত্ত পরিবারে এই স্বপ্ন সার্থক করার পথে প্রচুর বাধা। তাই একদিন কাউকে না জানিয়েই অরূপ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। তারপর থেকে সুবোধবাবু ও মানসী দেবীর শান্তির সংসারে কেমন যেন এক বিষাদের সুর নেমে আসে। গত 6 মাসে তাই অর্জুনের এই সফলতায় অনেক দিন পর আবার সংসারে এক আলোর দিশা দেখা যায়। সেদিনটা ছিল মকর সংক্রান্তির সময়। সবার বাড়ির মতো মানসী দেবীও বাড়িতে নানা রকম পিঠে পুলি বানিয়েছেন আর ছেলেকে তাড়াতাড়ি অফিস থেকে বাড়িতে আসতে বলেছেন। আসলে অর্জুনের পিঠে পায়েস তাও আবার মায়ের হাতের বরাবরই প্রিয় খাবার। অর্জুনের তাই সকাল থেকেই কেমন এক অদ্ভুত উত্তেজনা বাড়ি ফেরার। সন্ধ্যে 6টা নাগাদ অর্জুন নিজের চেম্বারের বেলটা বাজিয়ে বেয়ারাকে ডাকল। পলাশ, আজ আমি একটু তাড়াতাড়ি বেরোবো, তুমি চেম্বারের লকটা ঠিক মতো করে দিও। ঠিক আছে স্যার, আপনি নিশ্চিন্ত হয়ে যান। পলাশ অর্জুনের খুবই বিশ্বস্ত কাজের লোক। অর্জুন সম্প্রতি গাড়ি কিনেছে। আসলে ড্রাইভিংটা ওর প্যাশন। গাড়ির এক ড্রাইভার থাকলেও অর্জুন বেশিরভাগ সময় গাড়ি নিজেই চালাতে পছন্দ করে। আজকেও তাই নিজেই ড্রাইভ করে ও বাড়িতে ফিরল। অর্জুনের বাড়ি সাউথ সিটি মলের পাশে এক বহুতল ফ্ল্যাটে। ফ্ল্যাটের নম্বর অনুযায়ী লেটার বক্স দেওয়া আছে। সবাই নির্দিষ্ট সময় বক্স চেক করে নেয়। ফ্ল্যাটের এমনই টাইট সিকিউরিটি একটা মাছিও গলতে পারে না। আজকেও অর্জুন বাড়ি ফিরে উপরে ওঠার সময় লেটার বক্সটা চেক করতে ভুলল না। কিন্তু আজ একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল লেটার বক্সে। চিঠিগুলো নিয়ে লিফটে করে উপরে আসতে আসতে অর্জুন দেখল অনেকগুলো কাজের অকাজের চিঠির মধ্যে একটা সাধারণ খামে ডাক টিকিট দেওয়া চিঠি এসেছে। খুব কৌতূহল হলো অর্জুনের। বাড়ি ঢুকে সোফায় বসে তাই সেই খামটাই সবার আগে খুলে ফেলল অর্জুন। কিন্তু চিঠিটা পড়ার পরেই কেমন যেন হতভম্ব হয়ে গেল। অর্জুনের অনেক সময় ফিরতে ফিরতে রাত হয় বলে মেন ডোরের একটা চাবি ওর সঙ্গেই থাকে। আজকে ওই চাবি দিয়েই দরজা খুলে ও ফ্ল্যাটে ঢুকেছে। তাই মানসী দেবী কিচ্ছু টের পাননি। কিরে বাবলু, কখন ফিরলি? বলে রাখি, বাবলু হচ্ছে অর্জুনের ডাক নাম। কি হলো রে, এরকম চুপ করে বসে আছিস? অফিসে কি কিছু হয়েছে নাকি? না না মা, কিছু হয়নি তো। আরে তুমি কি কি বানিয়েছো তাড়াতাড়ি আনো, খুব খিদে পেয়েছে তো। মানসী দেবী বুঝতে পারলেন ছেলে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু বুঝতে দিলেন না। হাসি মুখে খাবার আনতে চলে গেলেন। অর্জুন আবার চিঠিটা ভালোভাবে পড়ল, 1 বার 2 বার 3 বার, কিন্তু কারণটা বুঝে উঠতে পারছে না। আসলে অর্জুনের দাদার চিঠি এটা। ওর নাকি খুব বিপদ। ও কলকাতাতে এসেছে। কেষ্টপুরের একটা মেসে নাকি গা ঢাকা দিয়ে আছে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, একই শহরে প্রায় 15 বছর পর এলো, কিন্তু তাও বাড়িতে একবার দেখা করতে আসলো না। অর্জুন ভাবছে মাকে এই কথাটা কিভাবে জানাবো। এখনই তো জানানো যাবে না, আগে পুরো ব্যাপারটা নিজে গিয়ে দেখে আসা দরকার। কি রে, এখনো একই ভাবে বসে আছিস? হাত পা ধুয়ে নে, আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। কিন্তু
হ্যাঁ হ্যাঁ মা, এই তো আসছি। যথারীতি অর্জুন তার সান্ধ্যভোজন শেষ করে নিজের চিরপরিচিত লাইব্রেরি রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আসলে বই পড়া ও গান শোনা এই দুটো নেশাই অর্জুনের ছিল। লাইব্রেরি রুমে একটা মিউজিক সিস্টেমও আছে। মানসী দেবী জানেন এই সময়টা ছেলের একান্ত নিজস্ব, এখানে কোনো রকম ব্যাঘাত ও পছন্দ করে না, তাই উনিও নিজের কাজ সারতে ব্যস্ত হয়ে গেলেন। সুবোধবাবু মানে অর্জুনের বাবা প্রায় প্রতিদিনই বন্ধুদের সাথে এক তাসের আড্ডায় যান। রাতে ফিরে তিনজনের আবার একসাথে ডিনার টেবিলে দেখা আর গল্প হয়। রাত তখন প্রায় 10টা বাজে। সুবোধবাবু নিজের আড্ডা সেরে বাড়ি ফিরে এসে মানসী দেবীকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো গিন্নি, অর্জুন ফিরেছে। ওর সাথে আজ একটু জরুরি কথা আছে, ওকে একটু ডেকে দাও তো। কিরে বাবলু, তোর হলো? বাবা ডাকছেন, একবার বাইরে আয় তো। অর্জুন মায়ের কথায় একটু চমকে গেল। ভাবল বাবার আবার জরুরি তলব কেন? তিনিও কি কিছু জানেন নাকি? কি বলবেন তাকে? এসব ভাবতে ভাবতে অর্জুন বাইরে বেরিয়ে এসে সোজা বসার ঘরে চলে এলো। হ্যাঁ বাবা বলো, আমাকে ডাকছিলে? হ্যাঁ রে, আসলে কি হয়েছে বলতো, কাল একটু কেষ্টপুর আমার এক বন্ধুর বাড়ি যাব। তা আমি তো ওদিকে রাস্তাঘাট খুব একটা তেমন চিনি না, তাই ভাবছিলাম তোকে সঙ্গে নিয়ে যাব। কেষ্টপুর নামটা শুনেই কেমন কথা আটকে গেল অর্জুনের। হ্যাঁ বা না কিছুই বলতে পারল না। ফ্যালফ্যাল করে বাবার দিকে তাকিয়ে রইল। কিরে, কিছু বলছিস না যে? যাবি তো, নাকি তোর আবার কোনো কাজ আছে? না না বাবা, তবে আমার একটু সন্ধে হয়ে যেতে পারে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আমিও সন্ধ্যের দিকেই যাব বলেছি। এরপর খাবার টেবিলে আর কোনো কথা হলো না। অর্জুনকে চুপ দেখে সুবোধবাবু আর মানসী দেবীও বেশি কথা বাড়ালেন না। সুবোধবাবু একসময় ছিলেন ইন্স্যুরেন্স কোম্পানির সিনিয়র ম্যানেজার। কথা বেচেই ওনাদের প্রফেশন চলত, তাই উনি খুব কথা বলতে ভালোবাসেন। কিন্তু ছেলে ও স্ত্রী স্বল্পভাষী হওয়ায় আলোচনাটা উনিই চালান বেশিরভাগ সময়। আজ অবশ্য সেই উত্তেজনায় অর্জুন জল ঢেলে দিয়েছে। রাতে খাবার টেবিলে প্রায় মৌন তিনজনকে নিয়েই ডিনার শেষ হলো। শুধু বাসনের টুংটাং আওয়াজ আর দু একটা ছোটখাটো সংলাপ ছাড়া কিছুই তেমন হয়নি। রাতের খাবার পর্ব শেষ হতে না হতেই তাই যে যার নিজের নিজের ঘরে শুতে চলে গেল। অর্জুনদের ফ্ল্যাটটি 4 BHK। একটা গেস্ট রুম আছে যেখানে গেস্টরা আসলে থাকে। একটিতে সুবোধবাবু ও মানসী দেবী, একটিতে অর্জুন, আর আরেকটা অরূপের। ওর ফিরে আসার অপেক্ষায় আজও মানসী দেবী সুন্দরভাবে ঘরটিকে সাজিয়ে গুছিয়ে রাখেন। ঘরটিতে অরূপের সমস্ত ছোটবেলার ছবি কোলাজ করে দেওয়ালে টাঙানো। তাছাড়াও ওর ব্যবহৃত সমস্ত জিনিস সযত্নে রাখা। ছেলে ভালো গিটার বাজাতো, তাই ওটাও সাজিয়ে রাখা আছে। এমন সুন্দরভাবে ঘরটি গোছানো যেন মনে হয় এই বুঝি অরূপ এসে ঘরে ঢুকবে। অর্জুনের আজ না জানি কেন ঘুমই আসতে চাইছে না, তাই কিছুক্ষণ পর ও অরূপের ঘরে এসে ঢুকল। এরপর সকালে পাঠানো ওই চিঠিটার সাথে দাদার হাতের লেখা মিলিয়ে কনফার্ম করার চেষ্টা করতে থাকে অর্জুন। এটা কি সত্যিই ওর হাতের লেখা, নাকি এত বছর বাদে হঠাৎ করে কেউ মজা করার জন্য এসব করছে? কিন্তু কি আশ্চর্য, হাতের লেখাটা হুবহু মিলে গেছে। কিন্তু অবাক করার মতো যে বিষয়টা অর্জুনকে ভাবাচ্ছে সেটা হলো দাদা চিঠি না লিখে ওদের সাথে দেখাও তো করতে আসতে পারত। মানছে যে বাড়িতে আসতে ইতস্তত বোধ করছে, কিন্তু তাই বলে কেষ্টপুরে কেন? ওখানে কোথায় আছে, কি বা করছে, আর কেনই বা ভয় পাচ্ছে? এ সব প্রশ্নের উত্তর কেবলমাত্র ওর দাদাই দিতে পারবে। কিন্তু বিপদ তো আবার বাবাকে নিয়ে, সে তো আবার সঙ্গে যাচ্ছে। সকালবেলা ব্রেকফাস্ট করে যথারীতি অর্জুন রেডি হয়ে অফিস বেরোচ্ছে। সুবোধবাবুও পেপার পড়তে ব্যস্ত। অর্জুন বাবার উদ্দেশ্যে বলল, বাবা আজ সন্ধ্যে 7টায় পিক আপ করে নিও আমাকে। আমি আজ গাড়িটা নিচ্ছি না, অফিসের গাড়িতে চলে যাচ্ছি। ঠিক আছে, তবে 7টা মানে কিন্তু 7টা, আমি ওয়েট করতে পারবো না। না না, তোমাকে ওয়েট করতে হবে না।
অর্জুন অফিসে গিয়ে প্রথমেই চিঠিতে দেওয়া ঠিকানাটা আরেকবার দেখে নিল। কেষ্টপুর বারোয়ারিতলা, 8টার সময় দেখা করিস। কিন্তু আর কোনো কিছু লেখা নেই। অর্জুন বুঝতে পারছে না কোথায় যাবে। অর্জুন ঠিক করলো, ঠিক আছে, ওখানে গিয়েই বাকিটা খুঁজে নিতে হবে। অ্যাড্রেসের নিচে মিস্টার বসাক বলে আবার একটা নাম লেখা রয়েছে। কিন্তু কে এই মিস্টার বসাক? দাদাই বা এনাকে কিভাবে চেনেন? এসব 7-5 ভাবতে ভাবতে দিনটা কেটে কখন যে সন্ধে হয়ে গেছে অর্জুন টেরও পায়নি। হঠাৎ মায়ের ফোনে ঘোরটা কাটল। কি রে, রেডি তো? 6:30 বেজে গেছে, কিন্তু একটু জানিয়ে দিলাম, তোর বাবার ড্রেস আপ কমপ্লিট, 10 থেকে 15 মিনিটের মধ্যে বেরোবেন। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না মা, আমি অলমোস্ট রেডি। আমার লেট হবে না, তুমি বাবাকে আসতে বলে দাও। যথারীতি ঠিক 7টার সময় সুবোধবাবু অর্জুনের অফিসের নিচে এসে ছেলেকে একবার কল করলেন। ছেলেও সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো। এরপর তারা দুজনেই কেষ্টপুরের উদ্দেশ্যে রওনা হলো। রাস্তায় খুব জ্যাম না থাকলেও বাইপাসের সিগন্যালগুলো খুব জ্বালায়। অবশেষে কেষ্টপুরে এসে গাড়ি থামল। সুবোধবাবুর বন্ধুর বাড়ি কেষ্টপুরের বাজারে। সুবোধবাবুকে ড্রপ করে অর্জুন বলল, বাবা, তোমার কতক্ষণ লাগবে? আমার 1 থেকে 2 ঘন্টা তো লাগবেই। কেন, তুই কোথাও যাবি নাকি? হ্যাঁ বাবা, এখানে আমার এক অফিস কলিগের বাড়ি, এসেছিলাম যখন ভাবলাম একটু গিয়ে দেখা করে আসি। ঠিক আছে, যা, তবে বেশি দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস। ঘড়িতে তখন প্রায় 8টা বাজে। অর্জুন ড্রাইভারকে বলল বারোয়ারিতলা যেতে। যেই গাড়ি স্টার্ট দিল অমনি লোডশেডিং হয়ে গেল। অর্জুন একটু বিরক্ত হয়ে মনে মনে ভাবছিল যে বাড়িটা তো চিনি না, তাতে আবার অন্ধকার, এখন কি করবে। যাই হোক, ড্রাইভার বারোয়ারিতলায় এসে বলল, সাহেব, কোন বাড়ি যাবেন? বারোয়ারিতলা তো এসে গেছে। দাঁড়ান দাঁড়ান, একটু জিজ্ঞেস করতে হবে। অর্জুন সামনের একটা পানের দোকানে গিয়ে জিজ্ঞেস করল, দাদা, এখানে মিস্টার বসাকের বাড়িটা কোথায় বলতে পারেন? না দাদা, আপনি আগে গিয়ে জিজ্ঞেস করুন, আমি তো বলতে পারবো না। অর্জুন ড্রাইভারকে বলল, আপনি গাড়িটা সাইড করে এখানেই দাঁড়ান দাদা, আমি কাজটা হয়ে গেলে আপনাকে কল করে নিচ্ছি। এই বলে অর্জুন সামনের দিকে এগিয়ে গেল। কেউই যখন মিস্টার বসাকের অ্যাড্রেস দিতে পারছে না, তখন অর্জুন প্রায় হতাশ হয়ে গাড়ির দিকে রওনা দিয়েছে। ঠিক তখনই পেছন থেকে একটা ভাই বলে আওয়াজ। অর্জুনের শরীরে রক্ত চলাচল কেমন জানি দ্রুত হয়ে উঠল। কেমন এক অজানা উত্তেজনা, সে আনন্দের না অভিমানের বোঝা গেল না। পিছনে ফিরে তাকিয়েই অর্জুন তো অবাক। দাদা দাঁড়িয়ে আছে। একটুও বদলায়নি দাদা, শুধু একটু রোগা হয়েছে যা। এক মাথা ঝাঁকড়া চুল, হালকা সরু গোফের রেখা, একগাল হেসে বলল, কিরে ভাই, দেখা না করেই চলে যাচ্ছিস যে? এতক্ষণ ধরে অর্জুন কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। দাদার কথা একটু সম্বিত ফিরে পেল। কোথায়, কখন থেকে খুঁজছি তোকে? কি সব ভুলভাল নাম লিখে রেখেছিস? মিস্টার বসাকটাই বা কে? চল, এই সামনের চায়ের দোকানটায় বসি, ওখানেই তোকে সব বলতে হবে। খুব বিপদ জানিস। এই বলে অরূপ একটু থামল। অর্জুন এবার চায়ের দোকানের বদলে ভাইকে নিয়ে একটা ছোট রেস্টুরেন্টে গিয়ে বসল। আসলে ওর নিজেরও খুব খিদে পেয়েছিল। বসেই 2টো বিরিয়ানি অর্ডার দিল। সেটা শুনে অরূপ সাথে সাথে না করে দিল। অর্জুন অবাক চোখে দাদাকে দেখে জিজ্ঞেস করল, কিরে, 15 বছরে তোর চেহারা তো চেঞ্জ হয়নি, কিন্তু রুচি পাল্টে গেছে নাকি? তোর ফেভারিট ডিশ অর্ডার করলাম, খাবি না? না রে, আগে প্রবলেমটা সলভ হোক, তারপর একবারে বাড়িতে গিয়ে মায়ের হাতের রান্না খাবো। জানিস, এখনো মা তোর সব কিছু আগলে বসে আছে। রোজ টেবিলে তোর খাবার থালা, জল সব কিছু রাখে। তুই কেন এভাবে চলে গেলি দাদা? আরে বাবা, সব মিটে গেলে আমি যখন বাড়ি ফিরবো তখন দেখবি 2 মিনিটে মায়ের সব রাগ গলিয়ে জল হয়ে যাবে। এবার আমার আসল প্রবলেমটা বলছি, সেটা শোন। হ্যাঁ হ্যাঁ, তুই বল। তোদের ছেড়ে সোজা আমি মুম্বাই যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু যেহেতু টাকা পয়সা নিয়ে বেরোতে পারিনি, তাই অত দূরে না গিয়ে ভাবলাম কলকাতাতে থেকে কিছু একটা করব, কিন্তু তোদের না জানিয়ে লুকিয়ে। তারপর টাকা পয়সা জমলে মুম্বাই চলে যাব। এসব ভেবে আমি আমার স্কুলের এক বন্ধু কুশলের সাথে দেখা করলাম।
ও আমার সব কথা শুনে আমাকে ওর কাকার অ্যাড্রেসটা দিয়ে বলল উনি মুম্বাইতে ব্যান্ডরাতে থাকেন এবং সঙ্গীত জগতের কিছু লোকজনদের সাথে ওনার বিশেষ পরিচয় আছে। ওখানকার অনেক মিউজিক একাডেমির সাথেও উনি ভালোভাবে পরিচিত। আমার কিছু না কিছু একটা ব্যবস্থা উনি করে দিতে পারবেন। আমি তাই ওর কাছ থেকে টাকা ধার নিয়ে বিনা টিকিটেই মুম্বাইয়ের ট্রেনে হাওড়া থেকে উঠে বসলাম। পরের দিন ভোরে মুম্বাই স্টেশনে পৌঁছালাম, কিন্তু এত জনসমুদ্রের মাঝে কিছুই বুঝে উঠতে পারছিলাম না কাকার বাড়ি যাবই বা কিভাবে। যাই হোক, অনেক কষ্টে এদিক ওদিক জিজ্ঞাসা করে একটা অটো ভাড়া করলাম। তারপর কাকার বাড়িতে এসে পৌঁছলাম। ততক্ষণে প্রায় দুপুর হয়ে গেছে। বাড়ির গেটের কলিং বেল বাজাতেই 50 এক ভদ্রলোক এসে দরজা খুলে দিলেন। দেখেই বুঝতে পারলাম এই নিশ্চয়ই কুশলের কাকু। কুশল একটা চিঠি দিয়ে আমাকে পাঠিয়েছিল, তো সেই চিঠিটা ওনার হাতে দিয়ে একটু অপেক্ষা করলাম। চিঠিটা পড়ে উনি যে খুব খুশি নন সেটা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। তাও ভাবলাম হয়তো উনি পজিটিভ কিছু বলবেন। উনি বললেন, কিন্তু সেটাকে পজিটিভ বা নেগেটিভ কিছুই বলা যায় না। বললেন আমি যেন আপাতত এখানে কোন একটা কাজের চেষ্টা করি। উনি আমার এই মিউজিকের লাইনে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, আর কোনো সুযোগ পেলে আমাকে জানাবেন। এত বড় শহরে যেখানে কাউকে চিনি না, কুশলের কাকুর ভরসাতেই এসেছি, সেখানে আমি থাকবোই বা কোথায়, আর কেই বা আমাকে কাজ দেবে? মাথার মধ্যে যেন সুরের 7টা তার একসাথে বেজে উঠল। আমার মনে হতে লাগলো পৃথিবীটা সত্যিই খুব কঠিন একটা জায়গা। মায়ের কথা মনে পড়তে লাগলো। তারপর কিছুক্ষণ পর জানি না আমার মুখ দেখে ওনার কিছু মনে হয়েছিল কিনা, উনি আমাকে ভেতরে ডেকে বসতে বললেন। তখন জানলাম উনি অবিবাহিত, একাই থাকেন। উনি আমাকে ওনার সাথে একটা কাজ না পাওয়া অব্দি থাকতে দিতে রাজি হলেন। এটাকেই বোধহয় ঈশ্বরের আশীর্বাদ বলে। এসব কথা চলাকালীন হঠাৎই অর্জুনের ফোনে বাবার ফোন আসে। কিরে, 1 ঘন্টা হতে চললো তো, কখন আসবি? হ্যাঁ, এই তো একটু লেট হবে আসলে আজকে আমার। তুমি একটা কাজ করো না, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ও তোমাকে নিয়ে চলে যাবে। আমি পরে প্রাইভেট ট্যাক্সিতে বাড়ি চলে আসব, তুমি চিন্তা করো না। দেখিস বেশি দেরি করিস না। না না, তুমি চিন্তা করো না, তুমি চলে যাও, আমি চলে আসবো ঠিক টাইমে। এই বলে ড্রাইভারকে ফোন করে অর্জুন বাবাকে পিক আপ করে বাড়ি চলে যেতে বলল। এসব কিছু দেখে অরূপ বলে উঠল, তোকে কে ফোন করলো রে? বাবা মনে হলো। বাবা এসেছে নাকি তোর সাথে? আরে না না, আমার এক কলিগ এসেছিল আমার সাথে, ও গাড়িতেই বসে আছে। লেট হচ্ছে বলে বললো বাড়ি চলে যাবে নাকি। আমি বললাম তুই বাড়ি চলে যা। যাই হোক, তুই এবার তোর ভয়ের কারণটা বলতো তাড়াতাড়ি। আমার মুম্বাইতে একটা ছোটখাটো কাজও জুটে গেছিল জানিস। তার সাথে ওই নানা রকম মিউজিক কোম্পানিতে একটা সুযোগের জন্য ঘুরছি। হঠাৎ একটা কাজের সুযোগও পেলাম। এক বিখ্যাত মিউজিক কোম্পানির সংস্থায় একটা মিউজিক্যাল ইভেন্টে গান গাওয়ার সুযোগ এলো। আমার গান পছন্দও হলো ওদের। এরপর বেশ কতগুলো প্রোগ্রাম করেছি ওদের সাথে, পাশাপাশি কয়েকটা রেকর্ডিংও করেছি। আচ্ছা, তো ভালোই তো চলছিল সবকিছু, তো এর মধ্যে ভয়ের কোনো কারণ তো দেখতে পাচ্ছি না। বলছি শোন। এরপর একদিন হঠাৎ আমি সবে একটা গানের অ্যালবামের রেকর্ডিং সেরে বাড়ি ফিরছি। তখন রাত 10টা হবে। আমি তখন ব্যান্দ্রাতে একটা ফ্ল্যাটে নিজের থাকার ব্যবস্থা করে ফেলেছি। কাকার সাথে আর থাকতাম না। বাড়ির কাছেই গাড়ি থেকে নেমে মেন গেট দিয়ে যখন ঢুকছি, দেখলাম সিকিউরিটি গার্ড আমার দিকে এগিয়ে আসছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। সিকিউরিটি গার্ড বলল একজন 3 ঘন্টা ধরে নাকি আমার জন্য অপেক্ষা করছে। মনে মনে ভাবলাম আমার জন্য অপেক্ষা করতে পারে এরকম কাউকে তো আমি এখানে চিনি না। তারপর ভাবলাম হতে পারে হয়তো কুশলের কাকু এসেছে দেখা করতে। এসব ভাবতে ভাবতে সামনে গিয়ে দেখি কুশল দাঁড়িয়ে আছে। পরনে ময়লা শার্ট, পায়ের জুতো জোড়াতেও ময়লা। দেখে খুব অদ্ভুত ও ক্লান্ত মনে হচ্ছে ওকে। কিছুই বুঝতে পারলাম না। ভাই, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি রে, খুব খিদে পেয়েছে,
প্রথমে কাকার বাড়ি গিয়েছিলাম, কিন্তু কাকা প্যারালাইজ হয়ে গিয়েছে জানিস, হুইল চেয়ারে এখন থাকে। ওনাকে তোর ব্যাপারে জিজ্ঞেস করায় বললেন যে অনেকদিন তোর সাথে নাকি কোনো দেখা সাক্ষাৎই নেই, তুই এই ধারে কাছেই নাকি কোথাও থাকিস পেইং গেস্ট হয়ে। তাই খুঁজতে খুঁজতে এখানে এসে তোর খোঁজ পেলাম। যাই হোক, তুই না থাকায় নিচেই বসে আছি ভাই কতক্ষণ থেকে। এই তোর সিকিউরিটি গার্ডটা আমাকে উপরেই উঠতে দিল না। তোর মোবাইল নাম্বারটাও তো চেঞ্জ করে ফেলেছিস, তোকে ফোন করেও তো পাওয়া যাচ্ছে না। কিভাবে কন্ট্যাক্ট করবো তোকে বল? প্লিজ কিছু খেতে দে রে ভাই, তোকে আমার এখন খুব দরকার, একটু আর্জেন্ট কথা বলার আছে। আমি বললাম ঠিক আছে, ঘরে চল, তারপর তোকে খেতে দিচ্ছি। কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে ওর এরকম অবস্থা কে করলো। আসলে আমি যে ফ্ল্যাটে পেইং গেস্ট হয়ে থাকি, সেই ভদ্রলোক আবার 1 মাসের জন্য নিউ ইয়র্কে মেয়ের কাছে ঘুরতে গেছিল, তাই কুশলকে নিয়ে রাখতে আমার খুব একটা অসুবিধা হয়নি। তবে ওর চেহারা ও চোখে মুখে একটা টেনশন ও ক্লান্তির ছাপ আমি পরিষ্কার বুঝতে পারছিলাম জানিস। যাই হোক, দুজনে মিলে রাতে ডিনার খেয়ে এরপর আমি কুশলকে জিজ্ঞেস করি ওর আসার প্রকৃত কারণটা কি। কিন্তু এরপরেও আমাকে যা বলল, সেটা শুনে আমার সত্যি পায়ের তলার মাটি খসে গেল। ভাই, আমার একটা লাইফ থ্রেট আছে রে, যে কোনো মুহূর্তে আমাকে ওরা মেরে ফেলতে পারে। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না, তাই ওকে জিজ্ঞেস করলাম যে তুই আমাকে সবটা খুলে বল। এরপর কুশল আমাকে পুরো কাহিনী খুলে বলল। তুই কলকাতা ছেড়ে চলে যাওয়ার পর অনেক চেষ্টা চরিত্র করেও যখন কোনো সরকারি চাকরি পেলাম না, তখন আমার পুরনো শখ ফটো জার্নালিজমে অ্যাডমিশন নিলাম। লাক ভালো ছিল যে কোর্স কমপ্লিট করেই একটা চাকরির ব্যবস্থা হয়ে গেল। একটা বেসরকারি নিউজ সংস্থার ক্রাইম ডিভিশনে ফটো জার্নালিজমের কাজ পেলাম, কিন্তু সেটাই বোধহয় আমার কাল হলো। আমাদের এই প্রফেশনে অনেক দুর্গম জায়গায়, বিশেষ করে অনেক আন্ডারওয়ার্ল্ডের স্টোরি কভার করতে হয়। আমিও সেরকম একটা স্টোরি কভার আপ করছিলাম, কিন্তু সেই সময় আন্ডারওয়ার্ল্ডের অনেক তথ্য আমার হাতে চলে আসে। একটা কুখ্যাত গ্যাং ছিল, যারা কলকাতায় অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় ড্রাগ ডিলিংস করে বেড়াচ্ছিল। ওদের প্রধান কাজই ছিল নানা রকম স্কুল, কলেজ ও নাইট ক্লাবগুলোতে ড্রাগ পাচার করা। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। এই ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করতে করতে আমি কোনোভাবে ওদের র্যাডারে চলে আসি। ওরা আমার কাছ থেকে সব ইনফরমেশনগুলোকে চাইতে থাকে, না দেওয়ায় আমাকে প্রাণে মারার হুমকিও দেয়। প্রথমে ভেবেছিলাম কলকাতা ছাড়লে ওরা হয়তো কিছু সময়ের জন্য আমার ঘাড় থেকে বিদায় নেবে, কিন্তু না রে ভাই, আমাকে ফলো করতে করতে ওরা মুম্বাই অবধি চলে আসে। আমি সব তথ্য আমার কাছে একটা পেন ড্রাইভে রেখেছি, কিন্তু এটাকে একটা সেফ হাতে তুলে দিতে হবে। প্রথমেই কাকুর কাছে যাই, কিন্তু কাকুর যে অবস্থা এখন, ওনার কাছে তো পেন ড্রাইভটা রাখা সেফ হবে না। তাই বাধ্য হয়ে তোর কাছে আসি ভাই। প্লিজ তুই আমাকে বাঁচা ভাই, পেন ড্রাইভটা তুই রাখ। আর যদি পসিবল হয় এটা পুলিশকে হ্যান্ড ওভার করে দে। আমি কলকাতায় পুলিশকে দিতে পারিনি, ওদের পুলিশ অব দি ইনফ্লুয়েন্স ছিল, কিন্তু এখানে আশা করি সেই প্রবলেমটা হবে না। আমি কাল সকালেই ভাবছি এখান থেকে চলে যাব, না হলে ওরা তোকেও ছাড়বে না, আর আমি সেটা চাই না। একটা সময় এই কুশলই আমাকে অনেক সাহায্য করেছিল। আজ এই কুশল আর ওর কাকা না থাকলে আমি যে কি করতাম এত বড় মুম্বাই শহরে কে জানে। তাই আমি পেনড্রাইভটা ওর থেকে নিয়ে নিলাম, আর এটাও বললাম যে তুই চিন্তা করিস না, আমার কাছে এটা সেফ থাকবে। সময় মতো এটা পুলিশের হাতে আমি হ্যান্ড ওভার করে দেব। কিন্তু ওকে জিজ্ঞেস করলাম যে তুই কোথায় যাবি, পারলে কিছুদিন নিজের কাকার বাড়িতে থেকে যা। কিন্তু কুশল আমাকে বলল যে ওর নাকি বেশি দিন এখানে থাকাটা সম্ভব না। আসলে আন্ডারওয়ার্ল্ডের লোকগুলো নাকি ওকে খুঁজতে খুঁজতে মুম্বাই অবধি চলে এসেছে, তাই ও চায় না যে ওর জন্য আমার বা ওর কাকার কোন রকম কোনো ক্ষতি হোক। তাই ও সকাল সকালই বেরিয়ে পড়বে। যাই হোক, এরপর আমরা আলো নিভিয়ে শুয়ে পড়ি। কুশল তো দেখলাম আমাকে পেনড্রাইভটা দিয়ে এক নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার বিশ্বাস কর ভাই, কোনোভাবেই ঘুম আসতে চাইছিল না।
এক অজানা আশঙ্কাতে সারা রাত ঘুমাতে পারিনি। পরের দিন ভোরবেলায় কুশল উঠে বেরিয়ে গেল, কিন্তু কোথায় যাচ্ছে সেই ব্যাপারে আমাকে কিছু জানালো না। এরপর বেশ কয়েকটা দিন কেটে গেছে। আমিও নিজের কাজকর্মে এমন ব্যস্ত হয়ে গেছি যে কুশলের আর কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। কুশলও আমাকে তেমন কোনো ফোন মেসেজ করেনি। কিন্তু সেদিন হঠাৎই কুশলের নম্বর থেকে একটা কল আসলো। তখন সন্ধ্যে 6টা বাজে। যাই হোক, ফোনটা ধরে হ্যালো বললাম, কিন্তু অপর প্রান্ত থেকে গলাটা ঠিক কুশলের মনে হলো না। খুব গম্ভীর একটা কণ্ঠস্বর। কি ব্যাপার অরূপ বাবু, বন্ধুর জন্য খুব চিন্তিত মনে হচ্ছে। পেন ড্রাইভটা কোথায় আছে বলতে পারবেন? আমি ঠিক বুঝতে পারলাম না কে কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে বলছেন? আর কুশলী বা কোথায়? আপনি ওর ফোনটা কি করে পেলেন? কুশল তো খালাস, ওকে তো আর তুই পাবি না, ওর বডিটাও পাবি না। তবে শোন, ওর থেকে আসল কথাটা আমরা বের করে ফেলেছি। এবার তুই ভালোয় ভালোয় বলে ফেল চাঁদু, পেন ড্রাইভটা কোথায় রেখেছিস, নাহলে তোকেও তোর বন্ধুর কাছে পাঠাতে আমার 1 সেকেন্ডও লাগবে না। বাপরে, এ তো ভয়ঙ্কর থ্রেট রে দাদা। তুই একা একা পেন ড্রাইভ রাখার রিস্কটা কেন নিতে গেলি? পরের দিনই তো পুলিশকে হ্যান্ড ওভার করে দিতে পারতি, আর আমাকে একবার অন্তত তো জানাতে পারতি তুই ব্যাপারটা। যাই হোক, তারপর কি হলো? আমি প্রথমে ফোনটা ভয় কেটে দিয়েছিলাম। তারপর যত তাড়াতাড়ি সম্ভব অফিস থেকে বেরিয়ে সোজা হাঁটা দিলাম ট্যাক্সি ধরবো বলে, কারণ মেট্রো বা বাস অব্দি যাওয়ার রিস্কটা তখন নিতে পারছিলাম না। সবে বেরিয়ে 2 পা এগিয়েছি, বিশ্বাস কর, হঠাৎ কোথার থেকে একটা টেম্পো এসে আমার সামনে দাঁড়ালো। আমি আকস্মিক কাণ্ডে কেমন হকচকিয়ে পড়লাম, বুঝতে পারছিলাম না কিভাবে রিয়াক্ট করব। টেম্পোর থেকে শুধু একটা আওয়াজ ভেসে এলো আমার কানে, কাউকে দেখতে পাচ্ছিলাম না, পুরো কালো কাঁচ দিয়ে ঢাকা। অরূপ বাবু, প্রাণটা প্রিয় তো, নাকি পেন ড্রাইভটা বেশি প্রিয়? বল এখন আপনার কোর্টে। আমরা আবার সময় দিই না কাউকে, বুঝলেন? যত তাড়াতাড়ি পেন ড্রাইভটা আমাদের হ্যান্ড ওভার করবেন ততই আপনার জন্য শুভ। আর লেট যদি হয় তাহলে আপনার নামের আগে লেট হয়ে যাবে। এবার আপনি বুঝে নিন। আর একটা কথা শুনে রাখুন, যদি পালাবার বা পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করবেন তাহলে মনে রাখবেন, কয়েক জোড়া চোখ আপনার উপরে 24 ঘন্টা নজর রেখেছে। আপনাকে কিন্তু আমরা ছাড়বো না। এই বলে টেম্পোটা আমার সামনে দিয়ে হুশ করে বেরিয়ে গেল। আমি কেমন যেন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকলাম ওখানে কিছুক্ষণ। মনে হলো চলাফেরার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছি। মাথাটা প্রচন্ড দপদপ করছিল। ধীর পায়ে হেঁটে কোনো মতে একটা ট্যাক্সি দাঁড় করিয়ে বাড়ি এসে পৌঁছালাম। শরীর যেন তখন আর চলছে না ভাই, বিশ্বাস কর। ঘরে ঢুকে লাইট জেলে সোফাতেই নিজেকে এলিয়ে দিলাম। খিদা তৃষ্ণা তখন আমার ধারে কাছেও নেই। কতক্ষণ যেভাবে শুয়েছিলাম জানি না। হঠাৎই মোবাইলে একটা আলো জ্বলে ফোনটা বেজে উঠল। দেখলাম একজন পরিচিত শো অর্গানাইজার কল করেছেন। আসলে 2 দিন পর একটা ফাংশন ছিল ওর কনফার্মেশনের জন্য, কিন্তু আমার তখন মাথায় কোনো কিছু ঠিক মতো কাজ করছে না। আমি বলে দিলাম বিজি আছি, পরে কথা বলছি। লোকটা একটু অবাক হয়ে ফোনটা কেটে দিল। সেই রাতটা শুধু চিন্তা করে গেলাম, বিশ্বাস কর ভাই, কিভাবে পেন ড্রাইভটাকে সরাবো। কিন্তু কিছুই যেন মাথায় আসছিল না আমার এখানে সেরকম কোনো লোকও পরিচিত ছিল না যার কাছে এই দায়িত্ব দেওয়া যায়। আর পুলিশ অব্দি পৌঁছানো মানে তো নিজের মৃত্যুকে নিজে ডেকে আনা। কি যে করব ভেবে পাগলের মতো তখন সারা ঘরে পাইচারি করে বেরোচ্ছি। খুব গরমও লাগছিল। ভাবলাম ব্যালকনির দিকে জানলাটা খুলে দিই। ফ্ল্যাটটা যেহেতু 10 তলায় ছিল আমার, তাই হাওয়া বাতাস খুব ভালো খেলতো ঘরে। এইভাবে যেই জানলাটা খুলেছি,
দেখি আমাদের কম্পাউন্ডের ঠিক গেটের সামনে 3-4 জন লোকের একটা জটলা। অত দূর থেকে রাতে ভালো বোঝা না গেলেও যতটুকু বুঝলাম তাতে মনে হলো এই লোকগুলো কিছু একটা তো খুঁজছে। ভাবলাম যে আমাকে খুঁজতে আসেনি তো আবার। দেখলাম রাত তখন প্রায় 12:30 বাজে। এত রাতে এই লোকগুলো এখানে কি করছে? তার মানে এরা এলাকার লোক নয়। কথাটা মাথায় আসতেই টেম্পোর লোকটার কথা মনে পড়ে গেল। মানে ওরাই আমার খোঁজে এখানে ঘুরঘুর করছে। বুঝলাম পেন ড্রাইভটা সরানোটা কতটা আর্জেন্ট। না জানি কি কি তথ্য আছে এর মধ্যে। এরা যে কতটা ভয়ঙ্কর সেটা তো আগেই বোঝা গেছে। কিন্তু একটাই প্রশ্ন ছিল তখন আমার মাথায়, পেন ড্রাইভটাকে সরাবো কোথায়? অরূপের কথাগুলো অর্জুন কেমন হতবাক হয়ে শুনছিল। ওর সম্বিত ফিরল যখন ওর মোবাইলটা হঠাৎ বেজে উঠল। দেখলো আবার বাবার ফোন এসেছে। সাথে সাথে হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো প্রায় 9:30 বেজে গেছে। মানে 1.5 ঘন্টা কখন কেটে গেছে কিছুই বুঝতে পারেনি। তাড়াতাড়ি ফোনটা ধরে হ্যালো বলল। ওদিক থেকে বাবা কি যে বলল শোনা গেল না, তবে মুখ দেখে বোঝা যাচ্ছিল উনি বাড়িতে ফেরত আসতে বলছেন। অরূপ এতক্ষণ চুপ করে ভাইকে দেখছিল, এবার হেসে বলল, কি রে ভাই, রাত হয়ে গেছে, বাবা মা চিন্তা করছেন তো? তুই বরং বাড়ি যা, কাল আমি তোর সাথে বাকি কথা সেরে নেব। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? নাকি আমাকে পাগল ভেবেছিস? এত কথা শোনার পর আমি তোকে এখান থেকে একা ছেড়ে যেতে পারবো তুই ভাবলি কি করে? আমি তোকে সাথে নিয়েই বাড়ি যাব। তোকে দেখে জানিস মায়ের কি আনন্দ হবে। না না ভাই, এখন কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তুই জানিস না কিভাবে যে ওদের চোখ এড়িয়ে এখানে এসেছি। তোকে পরে সব জানাবো আমি। আর এখনো তো পেন ড্রাইভটা আমি পুলিশকে হ্যান্ড ওভার করতে পারিনি। আমি তোর সাহায্য চাইতেই তো এখানে ছুটে এসেছি বল। জানি না ওরা আমাকে ফলো করে এখানেও এসে গেছে কিনা। ওরা ভীষণ সাংঘাতিক। একবার যদি আমার আসল ঘরটা কোথায় জানতে পারে, তাই তোদেরও লাইফ থ্রেট হয়ে যাবে। আমার যা হয় হোক, তোদেরকে আমি বিপদে ফেলতে পারবো না। প্লিজ আমাকে এখন এই রিকোয়েস্টটা করিস না। মাকে আমারও দেখতে ইচ্ছে করছে, বিশ্বাস কর। কতদিন মায়ের হাতের খাবার খাই না। বলতে বলতে একটু যেন ছলছল করে উঠল অরূপের চোখ। কিন্তু অর্জুন তাকে কোনোভাবেই বাড়ি যাওয়াতে রাজি করাতে পারল না। এদিকে রাত তখন 10টা বেজে গেছে। ওকেও সাউথে যেতে হবে। যদিও এখান থেকে ট্যাক্সি পাওয়া কঠিন নয়, তবুও মা খুব রেগে যাবেন বুঝতে পারছে। কিন্তু দাদাকে অসহায়ভাবে কি করে ফেলে যাবে? তাছাড়া পেনড্রাইভটা কোথায় সেটাও তো জানা হলো না। অর্জুন আরও একবার অরূপকে খুব করে রিকোয়েস্ট করল, কিন্তু অরূপ নিজের সিদ্ধান্তে অনড়। তাই অজ্ঞতা ওকে সেই রাতে একাই বাড়ি ফিরে আসতে হলো। কথা থাকলো যে পরের দিন ও অফিস থেকে ছুটি নিয়ে অরূপকে সঙ্গে করে কোথাও একটা বসে ভালোভাবে সবটা ডিটেলসে জেনে ওর বন্ধু চঞ্চলের বাবা পুলিশের বড় অফিসার, ওনার সাথে কথা বলে একটা ব্যবস্থা করবে। আর অরূপের প্রাণের ঝুঁকি যেহেতু, তাই কেসটা সলভ না হওয়া পর্যন্ত কলকাতাতেই ওর অন্যত্র সেফলি থাকার ব্যবস্থা করবে। বাবা মা জানলে দাদাকে অন্য জায়গায় থাকতে দিতে রাজি হবে না। আর দাদার কথা মতো যদি গুন্ডারা টের পায় তো ওদেরও সমূহ বিপদ হতে পারে। তাই বাবা মাকে এখনই কিছু জানানো যাবে না, আর দাদাকেও বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব নয়। এসব কথা ঠিক করে দাদাকে অনিচ্ছা সত্ত্বেও বিদায় জানিয়ে অর্জুন সেই রাতে একাই ট্যাক্সি ধরে বাড়ি ফিরল। রাত প্রায় 11টা বেজে গেছে ফিরতে ফিরতে। সারাটা রাস্তা অরূপের ম্লান মুখটা অর্জুনের চোখের সামনে ভাসছিল। কত পাথর চাপা স্মৃতি যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। একটা প্রচণ্ড কষ্ট গলার কাছে দলার মতো আটকে গেল। অনেক কষ্টে নিজেকে সামলে অর্জুন বাড়িতে ঢুকল। পরের দিন অনেক ভোর ভোর অর্জুন উঠে পড়ল। মর্নিং ওয়াক সেরে মর্নিং টি আর পেপার নিয়ে ড্রয়িং রুমে এসে দেখল বাবা আর মা আগে থেকেই ওখানে বসে। দুজনেই মুখে একরাশ বিস্ময় নিয়ে ওর দিকে তাকিয়ে আছেন। অর্জুন জিজ্ঞেস করল, কি গো তোমরা এভাবে আমাকে দেখছো কেন? না, আসলে এত সকাল সকাল এত বছরে কোনোদিন তো উঠতে দেখলাম না তোকে, তাই ভাবছিলাম আজ এমন কি ঘটলো। এভাবে খোঁচা দিয়ে কথা না বলে আজকে ব্রেকফাস্ট বানিয়েছো সেটা বলো। আমি আজ অফিসে বেরোবো না,
আজ একটা পুরনো বন্ধুদের আড্ডায় যাব। একটা গেট টুগেদার আছে। আমার ফিরতে ফিরতে রাত হবে। কি ব্যাপার রে, তোর কাল এক জায়গায়, আজ আবার ছুটি নিয়ে আরেক জায়গায়। এসব তো আগে কোনোদিন দেখিনি। আগে দেখুনি বলে যে আজকে দেখবেন এরকম আবার হয় নাকি? বললাম তো গেট টুগেদার আছে। কেউ আর কথা বাড়ালো না। মানসী দেবী ব্রেকফাস্ট বানাতে চলে গেলেন, আর সুবোধবাবু বাজারে। অর্জুন তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে দ্রুত কিছু প্রয়োজনীয় জিনিস নিজের হ্যান্ডব্যাগে গুছিয়ে নিচ্ছিল। কিছু ক্যাশ টাকাও নিয়ে নিল অরূপের হাতে দিয়ে দিতে হবে বলে। বেচারা ছোট ভাইয়ের কাছে হাত পাততে অবশ্যই লজ্জা পাচ্ছে। দাদার জন্য নিজের একটা ভালো শার্ট আর প্যান্টও ব্যাগে ভরে নিল। আসলে দাদার ড্রেসটা কাল খুব নোংরা লাগছিল দেখতে। পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, জামা কাপড় কোথায় পাবে? এরই মধ্যে মায়ের ডাক এলো নিচ থেকে, ব্রেকফাস্ট রেডি। অর্জুন রেডি হয়ে নিচে নেমে ব্রেকফাস্ট টেবিলে বসল। খুব তাড়াতাড়ি ব্যস্ততার সাথে খাবার খাচ্ছে দেখে মানসী দেবী একটু বিরক্তির সুরে বললেন, এই বাবলু, এত তাড়াহুড়ো করে খাচ্ছিস কেন? ট্রেন ধরবি নাকি তুই? একটু ধীরে সুস্থে খা, না হলে খাবার হজম হবে না। অর্জুন কোনো উত্তর না দিয়ে খাবারটা শেষ করে বেরিয়ে গেল। বেরিয়েই ঝটপট একটা ট্যাক্সি ধরে নিল। কিন্তু এটাকেই কপাল বলে। আজকে এত জ্যাম, তাও আবার বাইপাসে। মাথা একদম গরম হয়ে গেল অর্জুনের। কোনো পলিটিক্যাল র্যালি নাকি বেরিয়েছে, এর জন্যই এত ট্রাফিক জ্যাম আজকে। মনে মনে নেতা মন্ত্রীদের এক প্রস্থ গালাগাল দিয়ে কোনো রকমে কেষ্টপুর বারোয়ারি তলায় কালকে জায়গায় এসে গাড়িটা ছেড়ে দিল অর্জুন। সামান্য পায়ে হেঁটেই তো খানিকটা। এই জায়গাতেই তো দাদা কাল দাঁড়িয়েছিল ওর জন্য। হঠাৎ অর্জুনের মনে পড়ল, কাল তো মোবাইল নাম্বারটা নিয়েছিল দাদার। ওটাতে ফোন করলেই তো দাদা কোথায় আছে জানা যাবে। এই ভেবে অর্জুন পকেট থেকে মোবাইলটা বের করে অরূপের নম্বরে রিং করলো। आपके द्वारा डायल किया गया नंबर या अभी स्विच्ड ऑफ है या नेटवर्क क्षेत्र से बाहर है। কিন্তু এ কি, कृपया कुछ समय बाद দাদার নাম্বার তো कोशिश সুইচ অফ करें। দেখাচ্ছে। কিন্তু কেন? কালই তো দাদার সাথে কথা হয়েছিল। আজ তো দাদার এখানেই দাঁড়ানোর কথা ছিল। তাহলে হঠাৎ মোবাইলটা সুইচ অফ কেন? একটা অজানা ভয় অর্জুনকে কেমন যেন ভাবিয়ে তুলল। দাদার আবার কিছু হয়ে গেল না তো? ভাবতে ভাবতেই অর্জুন দেখল দূরে একটি ছেলে দাঁড়িয়ে। মাথায় লাল টুপি, গায়ের রং ফর্সা, অল্প বয়সী একটি ছেলে। ওকে হাত নেড়ে ডাকছে। অর্জুন দ্রুত হেঁটে ছেলেটার কাছে এসে দাঁড়ালো আর জিজ্ঞেস করল, কে ভাই? আপনি আমাকে ডাকছেন কেন? আপনি কি অরূপবাবুকে খুঁজছেন? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? না, আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনবেন না। অরূপবাবু আমাদের এখানেই ছিলেন, কিন্তু কোন একটা বিশেষ কাজে আজকে ওনাকে মুম্বাই চলে যেতে হয়েছে। তাই যাওয়ার আগে উনি আপনাকে দেওয়ার জন্য একটা চিঠি দিয়ে গেছেন। এই বলে ছেলেটি একটি চিঠি অর্জুনের দিকে বাড়িয়ে দিল। অর্জুন হাত বাড়িয়ে চিঠিটা নেওয়ার সাথে সাথে ছেলেটি এক ছুটে একটা গলিপথ ধরে যেন মিশে গেল চোখের নিমেষে। অর্জুন এই পুরো ব্যাপারটার জন্য একদম প্রস্তুত ছিল না। তাই ও কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে একটা ছোট চায়ের দোকানে গিয়ে বসল। না, এখানে বসেই ওকে চিঠিটা পড়ে ফেলতে হবে, আর সময় নষ্ট করা যাবে না। এমন কি দরকারি কাজ পড়ল দাদার যে ওকে মোবাইলেও একটা ইনফর্ম করার প্রয়োজন মনে করলো না? এদিকে চিঠি লিখে চলে গেল। দ্রুত হাতে অর্জুন খামটি খুলে চিঠিটা পড়তে শুরু করলো। দাদা লিখেছে, ভাই, প্রথমেই তোকে সরি বলছি ফোনটা না করার জন্য। ভাবলাম যদি কেউ কথা শুনতে পায়, তাই একটা বন্ধ খামে চিঠি রেখে গেলাম। তুই যত তাড়াতাড়ি সম্ভব মুম্বাই চলে আয়। আমি তোর জন্য ওয়েট করছি। তুই আসলে তোকে পেনড্রাইভটা দিয়ে আমি নিশ্চিন্ত হব। তারপর তুই ওটা অবশ্যই পুলিশকে হ্যান্ডওভার করে দিস। তুই আমাকে যোগাযোগ করার চেষ্টা করিস না, আমি তোকে সময় মতো যোগাযোগ করে নেব। চিঠিটা পড়ে অর্জুনের মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। আর 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব মুম্বাই পৌঁছতে হবে ওকে। অর্জুনের চঞ্চলের কথা মনে পড়ল। ওর সাথে কলেজে একসাথে পড়তো। ওর বাবা পুলিশের বড় অফিসার, কিন্তু ওর নম্বরটা মোবাইলে আছে কিনা দেখতে হবে। কিছুক্ষণ চেক করার পর দেখল আছে। ইনস্ট্যান্ট চঞ্চলকে ফোন লাগিয়ে দিল। হ্যালো, কে বলছেন? কিরে, গলাটা চিনতে পারছিস না? না, পারছি না। একটু পরিচয়টা পেলে ভালো হয়। কি দারুণ! আমি অর্জুন বলছি রে।
একসাথে কলেজে 3 বছর পড়লাম, এত তাড়াতাড়ি আমার গলার আওয়াজটা ভুলে গেলি? আরে সরি ভাই, চিনতে দেরি হওয়ার জন্য। কেমন আছিস? এতদিন পর বন্ধুর কথা মনে পড়লো? আরে না রে, এত কাজে ব্যস্ত থাকি যে কারোর সাথে যোগাযোগ রাখা মুশকিল। খুব আনসোশ্যাল হয়ে গেছি আজকাল। কিন্তু আজকে একটা দরকারে ফোন করেছি তোকে। আগে বলতো, কাকু কি এখনো পুলিশে আছেন? ওনার কোথায় পোস্টিং রে? আসলে খুব দরকার ছিল আমার। তোর গলাটা শুনে খুব চিন্তিত মনে হচ্ছে। বাবা তো এখন প্রপার কলকাতাতেই পোস্টেড। তুই এক কাজ কর, কাল 10টার মধ্যে চলে আয় আমাদের বাড়িতে। 1 ঘন্টা মতন টাইম পেয়ে যাবি কথা বলার জন্য। বাবা আসলে সময়টা একটু ফ্রি থাকেন। থ্যাংক ইউ ভাই, তাই হবে। আমি তাহলে কালই আসব। এই বলে অর্জুন ফোন কেটে দিল। এবার একবার চারপাশটা ভালো করে দেখে নিল কোনো সংদিগ্ধ চোখ বা কোনো সন্দেহভাজন কেউ ওকে ফলো করছে কিনা। না, সেরকম কিছু চোখে পড়ল না। এবার আর দেরি করার প্রয়োজন নেই, কাল আবার বেরোতে হবে। তাই আজ অনলাইনেই ওকে কিছু অফিসিয়াল কাজ সেরে নিতে হবে। এই ভেবে তৎক্ষণাৎ একটা ট্যাক্সি ধরে বাড়ি ফিরল অর্জুন। সুবোধবাবু আর মানসী দেবী তো ছেলেকে এত তাড়াতাড়ি বাড়িতে দেখার জন্য প্রস্তুত ছিলেন না। স্বভাবতই আশ্চর্য রকম অবাক হয়ে দুজনেই ছেলেকে প্রশ্ন করলেন যে তার শরীর খারাপ নাকি। আসলে এত তাড়াতাড়ি ফিরে এলো, এখন তো সবে দুপুর। অর্জুন কোনো সদুত্তর না দিয়ে একটা দায়সারা গোছের হ্যাঁ বলে নিজের ঘরে চলে গেল। মানসী দেবী ছেলের মুড খুব ভালো বোঝেন, তাই একদম ঘাটাঘাটি করলেন না ছেলেকে, এবং সুবোধবাবুকেও করতে দিলেন না। অর্জুন দ্রুত নিজের ল্যাপটপ বার করে দরকারি অফিসিয়াল ওয়ার্ক শেষ করে নিল। লাঞ্চ আসার সময় প্যাক করিয়ে এনেছিল অর্জুন, কারণ না হলে তো বাড়িতে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। আরও এখন কিছুই বলার মতো অবস্থায় নেই। এরপর অনেকটা সময় কেটে গেছে, দুপুর গড়িয়ে বিকেল এবং তারপর রাতও হয়ে গেছে। অর্জুন ঘর থেকে একেবারে ডিনার টেবিলে নামল। কোনো রকমভাবে ডিনার শেষ করে যেই উঠতে যাবে এমন সময় সুবোধবাবু প্রশ্ন করে বসলেন, কিরে বাবু, তোর আজকের গেট টুগেদারটা জমেনি নাকি? তাড়াতাড়ি ফিরলি, আবার মুখ দেখে একটু আপসেটও মনে হচ্ছে। আরে না না বাবা, আমি আগে চলে এসেছি। আসলে আমাদের কাজটা তো জানো, যে কোনো সময় বসের ফোন চলে আসে, তাই হয়েছে, এই জন্য চলে এসেছি। কাল আবার একটু তাড়াতাড়ি বেরোতে হবে, অনেক কাজ, বাপরে একদম মাথা খারাপ হওয়ার জোগাড়। এই বলে কোনোভাবে বাবার প্রশ্ন এড়িয়ে অর্জুন দ্রুত পায়ে উপরে চলে গেল। পরের দিন যথারীতি খুব ভোরে উঠে অর্জুন নিজের সব কাজ শেষ করে অফিস যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে ব্রেকফাস্ট টেবিলে নামল। মানসী দেবীও কোনো প্রশ্ন না করে ছেলেকে ব্রেকফাস্ট সার্ভ করে দিলেন। ছেলে বেরোনোর সময় মাকে প্রণাম করে বেরোতে যাবে এমন সময় মানসী দেবী বলে উঠলেন, কিরে, আজকে হঠাৎ প্রণাম করছিস? কেন মা, তোমাকে প্রণাম করতে পারি না? আরে তা কেন পারবি না, আসলে এত সাত সকালে কখনো করিস না তো, তাই জিজ্ঞেস করলাম। খুব ইম্পর্ট্যান্ট কোনো কাজ আছে বুঝি? আসলে আজকে একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে, বলতে পারো আমার জীবনের সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট। তাই তোমার আশীর্বাদটা আমার খুব প্রয়োজন আজকে। আচ্ছা, তাই বলি। আরে মায়ের আশীর্বাদ সব সময় তোর সাথে আছে, চিন্তা করিস না, তুই জয়ী হয়েই ফিরবি। অর্জুন মায়ের দেওয়া আশীর্বাদ মাথায় করে বেরিয়ে পড়ল সোজা চঞ্চলদের বাড়ির উদ্দেশ্যে। ওরা লেক গার্ডেন্সে থাকে। এসেই কলিং মেল বাজাতে চঞ্চল দরজা খুলে দিল। আরে আয় আয়, তোর জন্যই ওয়েট করে আছে বাবা। অর্জুন ঘরে ঢুকে সোফায় বসতেই একজন প্রায় 6 ফুট লম্বা, পেটানো শরীর, 60-এর কাছাকাছি বয়সী ভদ্রলোক এসে ঘরে ঢুকলেন। অর্জুন ওনাকে দেখেই উঠে দাঁড়িয়ে পড়ল। আরে বসো বসো, আমি চঞ্চলের কাছে শুনলাম তোমার আমাকে নাকি খুব দরকার। তা কি ব্যাপার, একটু খুলে বলো তো। এবার অর্জুন ওনাকে সবিস্তারে অরূপের সাথে হওয়া ওর যাবতীয় সমস্ত কথা জানালো। চঞ্চলের বাবা পুলিশের উচ্চপদস্থ অফিসার ঠিকই, কিন্তু যেহেতু ঘটনাটা মুম্বাইতে ঘটেছে তাই ওনাকে ওখানকার পুলিশ মহলে কোনো চেনা জানার খোঁজ লাগাতে হবে। উনি 2 দিন সময় চেয়ে নিলেন এবং সব রকম সাহায্য করবেন বলে আশ্বস্ত করলেন। অর্জুন যেন এবার কিছুটা স্বস্তি পেল। ফাইনালি একটা আশার আলো যেন দেখতে পাচ্ছে ও। চঞ্চলের বাবা অত্যন্ত পাংচুয়াল। উনি ঠিক 2 দিনের মাথায় অর্জুনকে ফোন করলেন। হ্যালো অর্জুন, আমি মৈনাক বাবু বলছি, চঞ্চলের বাবা। চিন্তা করো না, আমি মুম্বাই পুলিশে আমার এক চেনা জানা অফিসারকে সব কথা খুলে বলেছি। উনি ওখানকার একজন উচ্চপদস্থ অফিসার। উনি তোমাকে সব রকম সাহায্য করবেন।
আর তাছাড়া আমি এখান থেকে তোমার সুরক্ষার জন্য দুজন বিশ্বস্ত পুলিশ কর্মীকে প্লেন ড্রেসে তোমার সাথে পাঠিয়ে দেব। এই বলে উনি ফোনটা রেখে দিলেন। অর্জুন সবেমাত্র মৈনাকবাবুর ফোনটা যেই না রেখেছে কি সাথে সাথেই চঞ্চলের নম্বর থেকে ফোন ভেসে এলো অর্জুনের মোবাইলে। হ্যালো, কি হলো? তুই ফোন করলি হঠাৎ? শোন, তুই একা যাবি না, আমিও যাবো তোর সাথে। কি পাগলের মতো কথা বলছিস তুই? আমার সাথে যাবি মানে? কাকু তোকে পারমিশন দিয়েছেন? এই রিস্কের মধ্যে তোর যাওয়ার কোনো দরকার নেই। আরে বাবা, বললাম তো আমি যাব। আমি বাবাকে সব জানিয়ে দিয়েছি, আর মুম্বাই মেলে দুজনের টিকিটও করতে দিয়ে দিয়েছি। তুই শুধু প্যাকিংটা করে রাখ, আমিও আজকে করে নিচ্ছি। এই বলে চঞ্চল ফোনটা রেখে দিল। অর্জুনের এবার প্রস্তুতি নেবার পালা। দ্রুত হাতে প্যাকিংয়ের কাজ কমপ্লিট করে ডিনার টেবিলে এসে বসল অর্জুন। তারপর একটু সাহস জুগিয়ে বলল, আমি পরশু মুম্বাই যাচ্ছি অফিসের কাজে, ফিরতে 1 সপ্তাহ লাগতে পারে আমার। যেহেতু এক ছেলেকে হারিয়েছেন মানসী দেবী, তাই ছোট ছেলেকে অত্যন্ত আগলে রেখেছেন সবসময়। তাই দূরে কোথাও যাবে বললেই ওনার অকারণ টেনশন হয়। উনি বেশ খানিকটা চিন্তিত হয়ে প্রশ্ন করলেন, মানে কেন রে? এতদিন কেন লাগবে? একটু তাড়াতাড়ি হবে না? মা, আমি ওখানে একটা কাজের সূত্রে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি না। তুমি চিন্তা করো না, আমি কাজ শেষ করেই ট্রেনে উঠে পড়ব। হয়তো চিন্তা করে নিজের শরীরটা খারাপ করবে না কিন্তু। মানসী দেবী নিঃশব্দে মাথা নাড়লেন। সুবোধবাবু অবশ্য ছেলেকে এসব নিয়ে কোনোদিনই কোনো প্রশ্ন করেননি, তাই এবারও করলেন না। শুধু সাবধানে থাকতে বললেন এবং টাইম টু টাইম ফোন করতে বললেন। অবশেষে যাওয়ার দিন এসে উপস্থিত। সকাল থেকেই আজ অর্জুন নানা কাজে ব্যস্ত ছিল। তারপর অফিস থেকেও তো 7 দিনের ছুটিতে থাকবে সে, তাই সেই মতো সবাইকে কাজ বুঝিয়ে দিতে হবে। অবশেষে স্টেশনের উদ্দেশ্যে যথাসময়ে রওনা দিল অর্জুন। স্টেশনে পৌঁছে দেখল চঞ্চল এবং পুলিশের বাকি দুজন আগে থেকেই প্ল্যাটফর্মে ওর জন্য অপেক্ষা করে আছে। ওকে দেখতে পেয়ে চঞ্চলই চেঁচিয়ে ডাক দিল, অর্জুন, এইদিকে আরে, আমরা এই সাইডে। আচ্ছা ভাই শোন, তোকে একটা কথা বলে রাখি, বাবা স্ট্রিক্ট নির্দেশ আছে কিন্তু রাস্তায় আমরা এই ব্যাপারে কোনো রকম কোনো আলোচনা করব না। একেবারে হোটেলে উঠে তারপর যা হবার হবে, ঠিক আছে তো? অর্জুন ঘাড় নেড়ে সম্মতি জানায়। ওরা কলকাতা থেকে হোটেলের বুকিং করে রেখেছিল। অর্জুন এবং চঞ্চল এক রুম এবং পাশের রুমে ওই 2 জন পুলিশ কর্মী থাকবে। তাছাড়া মৈনাকবাবুর বন্ধু মুম্বাই পুলিশের সেই বড় কর্তার নির্দেশ মতো 2 জন লোকাল পুলিশ কনস্টেবলেরও পোস্টিং দেওয়া হয়েছে সেই হোটেলের বাইরে। এরই মাঝে ট্রেন এসে দাঁড়ালো প্ল্যাটফর্মে। ওরা সিট নাম্বার দেখে ট্রেনে উঠে পড়ে যথাস্থানে লাগেজ নিয়ে বসে পড়ল। এসি 2 টায়ার, তবে আগে থেকেই 2 জন মহিলা সেখানে বসেছিল, আর বাকি 2টো সিট ওদের জন্য খালি। প্রথমে অর্জুন ও চঞ্চল একটু ইতস্তত বোধ করলেও পরে সেই মহিলা 2জন নিজেদের মধ্যে এতটাই গল্পে মশগুল হয়ে যায় যে ওদের তেমন কোনো প্রবলেম হয়নি। অর্জুনদের মোটামুটি 37 ঘন্টার জার্নি, তাই কিছু শুকনো খাবারও সঙ্গে নিয়ে এসেছে যাতে রাস্তায় খুব একটা অসুবিধে না হয়। যেহেতু কোনো রকম আলোচনা করা যাবে না, তাই অর্জুন কিছুক্ষণ ল্যাপটপে নিজের কাজ সেরে পরে আপার বার্থে উঠে একটা ঘুম দিয়ে দিল। চঞ্চল মোবাইলে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে সারাটা সন্ধ্যা কাটিয়ে দিল। এভাবেই প্রায় ওদের 37 ঘন্টা ট্রেনে কেটে যায়। এরপর ভোর 4:30 নাগাদ ওরা মুম্বাইতে এসে পৌঁছল। চঞ্চলের বাবার কথা মতো ওখানকার লোকাল পুলিশ ওদের নিজস্ব গাড়িতে হোটেলে পৌঁছে দিল। তারপর ওরা হোটেলে চেকিং করে পাশাপাশি 2টো রুমে নিজেদের লাগেজ গুছিয়ে ফ্রেশ হয়ে সবার আগে ব্রেকফাস্টটা সেরে নিল। এরপর চঞ্চল বলল, ভাই তো দাদাকে ফোন করে জানা আমরা এখানে এসে গেছি, উনি তো ওয়েট করে আছেন নিশ্চয়ই। হ্যাঁ রে, এখনই ফোন করছি। আসলে ও না এলে আমরা পেনড্রাইভটাও তো পাবো না। এই বলে অর্জুন দাদাকে ফোন লাগালো, কিন্তু যথারীতি এবারও ফোন সুইচ অফ বলছে। তাহলে খবরটা কিভাবে পাবে? অর্জুন কয়েকবার চেষ্টা করেও যখন দাদাকে ফোনে পেল না, তখন হতাশ হয়ে চঞ্চলকে বলল, আরে দাদার নম্বরটা তো এখনো সুইচ অফ বলছে রে। আরে কি মুশকিল, সুইচ অফ বললে হবে না তো? উনি না জানলে আমরা এখানে ধর্মের নামে বসে থাকবো নাকি? আর পুলিশদেরই বা কি জবাব দেব? আর বাবাকেই বা কি বলবো? সবাই তো খুব বিরক্ত হবে। তুই একটু ভেবে বলতো, আর কোথায় কোথায় তো দাদার খোঁজ পাওয়া যেতে পারে? আচ্ছা চঞ্চল, দাদা প্রথম মুম্বাইতে যে বন্ধুর কাকার বাড়িতে এসে উঠেছিল, ওনার কাছে গেলে কেমন হয়? অ্যাড্রেসটা তো আমি জানি,
একবার গিয়ে ওনার সাথে কথা বলে দেখি তো, উনি যদি কিছু জানাতে পারেন। একদম ঠিক বলেছিস, চল তাহলে এখনই যাওয়া যাক। দুপুরের লাঞ্চের আগে ফিরে আসতে পারবো তাহলে। দাঁড়া, বাবাকে ফোন করে একটু আপডেটটা দিয়ে দিই। তুইও বাড়িতে জানিয়ে দে যে তুই সাবধানে পৌঁছে গেছিস। চঞ্চলের কথা মতো অর্জুন বাড়িতে ফোন করে তার সেফলি রিচিংয়ের খবরটা জানিয়ে দিল। কিন্তু দাদার ফোন না ধরার জন্য ওর মাথাটা খুব খচখচ করতে লাগলো। এরপর ওরা দুজন দুই পুলিশের লোককে সাথে নিয়ে ব্যান্ড্রায় কুশলের কাকুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রায় ঘণ্টাখানেক লাগলো ওনার বাড়ি পৌঁছতে। বেল বাজিয়ে কিছুক্ষণ দাঁড়াতেই একজন মাঝবয়সী ভদ্রমহিলা এসে দরজা খুলে দিলেন। অর্জুনরা পরিচয় দিল কুশলের বন্ধু বলে। উনি সোজা ওদের কুশলের কাকুর কাছে নিয়ে আসলেন। ওনাকে দেখে ওদের খুব খারাপ লাগছিল। একজন অ্যাবাভ 70 বৃদ্ধ ভদ্রলোক একটা হুইল চেয়ারে বসে আছেন। ওনাকে গিয়ে প্রণাম করে নিজেদের পরিচয় দিতেই উনি খুব উচ্ছ্বসিত হয়ে বললেন, আরে তোমরা অরূপের ভাই নাকি? তা অরূপের কি খবর? কাকু, আমরা তো অরূপদার খবর নিতেই আপনার কাছে এলাম। আপনি কিছু জানেন না? আমার কাছে আর কি খবর থাকবে বাবা, ও তো চাকরি পেয়ে সেই যে গেল, তারপর তো ওর সাথে কোনো যোগাযোগই নেই আমার। এর মাঝখানে একটা অ্যাক্সিডেন্টে আমার নিচের পোর্শনটা প্যারালাইজ হয়ে যায়, তারপর থেকে চলাফেরাও বন্ধ। তেমন কোনো যোগাযোগও রাখতে পারি না কারোর সাথে। এই একটা বাড়িতে মেড রয়েছে আমার সমস্ত কাজকর্ম করে দেওয়ার জন্য। এরই মধ্যে কুশলের মৃত্যু ঘটে। এত বড় দুঃসংবাদ সহ্য করা এই বয়সে খুবই কষ্টকর বাবা। আচ্ছা কাকু, আমার দাদা কি কখনো এর মধ্যে একবার তোমার সাথে দেখা করে গেছিল? হ্যাঁ, কুশলের মৃত্যুর কয়েক মাস পরে হঠাৎই একদিন সন্ধেবেলায় অরূপ আসে আমার বাড়িতে। ওকে দেখে খুব ক্লান্ত আর চিন্তিত মনে হচ্ছিল। আমি জিজ্ঞেস করা এড়িয়ে গেল কথাটা, বলল না কিছু। আসলে আমি খুব চুরুট ভালোবাসি, তাই এক বাক্স চুরুট নিয়ে এসেছিল আমার জন্য। সেই শেষ দেখা ওর সাথে, আর কোনো যোগাযোগ হয়নি তারপর। আমি আর তেমন কিছুই জানি না। এরই মাঝখানে ওই মাঝবয়সী ভদ্রমহিলা অর্জুনদের জন্য চা ও বিস্কুট নিয়ে এলো। অর্জুনরাও চা খেয়ে কাকুর কাছ থেকে বিদায় নিল। আর বেরোনোর আগে কাকুর মোবাইল নাম্বারটা নিয়ে নিল। পাশাপাশি নিজেদের নাম্বারটাও কাকুর মোবাইলে সেভ করে দিল এবং বারবার করে বলে এলো এর মধ্যে যদি অরূপ কোনোভাবে ওনার সাথে কোনো যোগাযোগ করে তাহলে উনি যেন ওদেরকে অবশ্যই জানান। কাকুও ঘাড় নেড়ে সম্মতি জানালেন। এবার অর্জুনরা ওনার বাড়ি থেকে পুনরায় হোটেলের উদ্দেশ্যে রওনা দিল। শোন অর্জুন, এভাবে তো কিছুই হবে না। যতক্ষণ না তোর দাদার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ আমাদের কোনো কাজই এগোবে না। সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু যোগাযোগ হচ্ছে কই? এই কথা শেষ হওয়ার আগেই অর্জুনের মোবাইলটা হঠাৎ বেজে উঠল। অর্জুন চমকে তাকিয়ে দেখে দাদার ফোন। সাথে সাথে ফোনটা ধরে অর্জুন হ্যালো করে। হ্যালো, কি ব্যাপার রে? তুই কোথায়? কতবার করে ফোন করছি তোকে, পাওয়াই যাচ্ছে না। মোবাইলটা সুইচ অফ করে রেখেছিস কেন? আর ভাই, আমার মোবাইলের চার্জটা একদম কম, আমি যেন মোবাইলটা সুইচ অফ করে রেখেছি, যাতে কোনো দরকারি ফোন করার সময় ফোনটা করতে পারি। আমরা মুম্বাইতে এসে গেছি, এবার তোর সাথে দেখা না হলে কাজ করব কিভাবে? সেটা জানাতেই তো তোকে ফোনটা করলাম। আমি এখন টানসা লেকের কাছে আছি, তোরা ওখানেই চলে আয়, ওখানেই তোদের সাথে দেখা হবে। ওটা আবার কোথায়? এখান থেকে কত দূর পড়বে, কোনো আইডিয়া দিতে পারবি? হ্যালো হ্যালো। অরূপ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য ফোনটা কেটে গেল। এরপর হোটেলে পৌঁছে অর্জুন সমস্ত কথা চঞ্চলকে জানালো। এরই মধ্যে ওদের খবরাখবর নিতে মৈনাকবাবুর বন্ধু মুম্বাই পুলিশের সেই বড় অফিসার ওদের রুমে আসলেন। ওদের কুশল সংবাদ নেবার পরই অর্জুনের কাছ থেকে অরূপের বলা কথাগুলি উনি মন দিয়ে শুনতে শুরু করলেন। শুনতে শুনতে হঠাৎই টানসা লেকের কথা শুনে একটু আটকে উঠলেন উনি। টানসা লেক? সে তো অনেক দূরে, মেন টাউন থেকে 75 কিলোমিটার দূরে। ওখানে পৌঁছতেও তো 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। মুম্বাইতে এত জায়গা থাকতে অরূপবাবু হঠাৎ এরকম একটা জায়গায় আসতে বললেন কেন? আচ্ছা অর্জুন, তোমার কি মনে হয়, উনি কি সেই গুন্ডাদের ভয় এত দূরে তোমাকে আসতে বলছেন? স্যার, আমি কি বলবো, কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু এসবের তো দরকার ছিল না, আমরা তো ছিলাম, ফুল প্রোটেকশন দিয়ে ওনাকে হোটেলে নিয়ে আসতাম। স্যার, কি আর করা যাবে, যেতে তো হবেই। অরূপদা যখন বলেছেন ওখানে ওয়েট করতে, তাহলে ওখানে গিয়ে দেখি না কি হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে এখনই বেরিয়ে পড়ো, তোমাদের আমি একটা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি।
চিন্তা করো না, আমরাও তোমাদের পেছনে একটা গাড়িতে কন্টিনিউ ফলো করতে থাকবো। আর অর্জুন, আমাকে অরূপের নাম্বারটা দিয়ে দাও, আমি ওটা ট্র্যাক করতে পাঠাচ্ছি। যথারীতি ওরা টানসা লেকের কাছে পৌঁছে গেল। খুব শান্ত একটা জায়গা, সুন্দরও বটে। মুম্বাইয়ের কোলাহল ছাড়িয়ে এত দূরে এই জায়গাটা সত্যিই খুব মনোরম লাগছিল ওদের। কিন্তু ওরা তো জায়গা দেখতে আসেনি। অরূপ কোথায়? অনেকক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজির পর এবার পুলিশ অফিসার একটু অধৈর্য হয়ে পড়লেন। উনি একটু গম্ভীর স্বরে অর্জুনকে বললেন, কি ব্যাপার অর্জুন? তোমার দাদাকে তো এখানেও কোথাও খুঁজে পাচ্ছি না, ওকে একটা ফোন করো তো। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি ফোন করছি। এই বলে অর্জুন অরূপকে ফোন লাগালো। आपके द्वारा डायल किया गया नंबर या अभी स्विच ऑफ है या नेटवर्क क्षेत्र से बाहर है। कृपया कुछ समय बाद कोशिश करें। কিন্তু কোথায়? অরূপের ফোন তো আবার সুইচ অফ। এবার অর্জুন টেনশনে অল্প অল্প ঘামতে শুরু করেছে। অর্জুনের এরকম অবস্থা দেখে চঞ্চল অর্জুনের দিকে এগিয়ে এসে নিচু গলায় প্রশ্ন করল, হ্যাঁ রে, অরূপদার ফোনটা কি আবার সুইচ অফ বলছে নাকি? হ্যাঁ রে, আবার সুইচ অফ বলছে। কিন্তু অফিসারকে আমি কি বলবো, উনি তো সব শুনবেন না। কি অর্জুন বাবু, অরূপের ফোন লাগছে না তাই তো? হ্যাঁ স্যার, ফোন লাগছে না আমার ভাইয়ের। আমি বুঝতে পারছি না কি করব। আপনাকে একটা কথা বলছি শুনুন। একটু আগেই আমাকে কন্ট্রোল রুম থেকে ফোন করেছিল। এই টানসা লেকেই আপনার ভাইয়ের মোবাইলের লাস্ট লোকেশন দেখাচ্ছে, কিন্তু সেটা আজকের নয়, প্রায় 7 দিন আগে। কিন্তু সেটা কি করে সম্ভব? ভাইয়ের সাথে তো আমি একটু আগেই ফোনে কথা বললাম। আমার মনে হচ্ছে আপনার ভাইয়ের সাথে কিছু একটা অস্বাভাবিক ঘটেছে। আমরা তাই ফোর্স পাঠাতে বলেছি। এই টানসা লেকের আশেপাশে এবং লেকের ভেতরটাও আমরা খুব ভালো করে সার্চ করে দেখব। এবার সত্যি সত্যি বিরাট একটা চমক যেন অপেক্ষা করছিল অর্জুনদের জন্য। পুলিশের দুটো টিম টানসা লেকের ভিতরে ও বাইরে সার্চ অপারেশন চালাচ্ছিল। এরপর লেকের ভেতর থেকে একটি পচা গলা দেহ উদ্ধার হয়। বডিটি ডিকম্পোজ হতে শুরু করেছে, তাই কোনোভাবেই আইডেন্টিফাই করার উপায় নেই। ওরা একটু হতাশই হচ্ছিল। ডেড বডির পকেট থেকে একটা মোবাইল এবং হাতের থেকে একটি আংটি উদ্ধার হলো। হঠাৎই অর্জুন সেই আংটিটিকে দেখে চিৎকার করে উঠে বলল, আরে এরকম একটা আংটি তো আমার হাতেও আছে। অর্জুন আংটিটা হাতে নিয়ে বারবার করে নিজের আংটির সাথে মিলিয়ে দেখতে লাগলো। আসলে ছোটবেলায় দুই ভাইকে ওদের বাবা সোনার আংটি বানিয়ে দিয়েছিলেন। ওপরে এ সাইন দেওয়া হুবহু সেম ডিজাইন। অর্জুন এতক্ষণ ধরে সেটি মিলিয়ে দেখছিল এবং শেষমেশ বুঝতে পারল এটি ওর দাদার আংটি। তার মানে ওই ডেড বডিটিও ওর দাদার। অর্জুনের সমস্ত কথা বলার শক্তি তখন প্রায় শেষ হয়ে গেছে। ঘন কালো অন্ধকারের ছায়া যেন নেমে এলো ওর সামনে। মাথায় হাত দিয়ে অর্জুন ধপ করে মাটিতে বসে পড়ল। ততক্ষণে মোবাইল থেকে সিম খুলে টেস্ট করে বোঝা হয়ে গেছে যে নাম্বারটা অরূপের। অফিসার অর্জুনের এরকম অবস্থা দেখে চঞ্চলকে বললেন অর্জুনকে হোটেলে নিয়ে যেতে। চঞ্চল কোনোভাবে অর্জুনকে সামলে পুলিশের গাড়িতে করে হোটেলে ফিরে আসলো। এরপর বেশ অনেকটা সময় কেটে গিয়েছে। বিকেলের দিকে অফিসার ওদের রুমে এসে বললেন, বডিকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে, কিন্তু 24 ঘন্টার আগে কিছুই বোঝা যাবে না। এরপর বডি ডিএনএ টেস্টিংও করতে হবে। কে বা কারা তোমার ভাইয়ের সাথে এরকম করেছে সেটা জানাটা খুব দরকার। এর থেকেও বড় সমস্যা হচ্ছে সেই পেন ড্রাইভের এখন হদিশ কে দেবে। তোমার ভাই ছাড়া তো কেউ জানতোই নেই ব্যাপারে। স্যার, অরূপদা যেখানে থাকতো সেখানে একবার গিয়ে চেক করলে কেমন হয়? আমরা যদিও জানি না উনি কোথায় থাকতেন। আসলে অর্জুনকেও অরূপদা তো কিছু জানায়নি এই বিষয়ে। আরে সেটা না, পুলিশের একটা টিম অলরেডি অরূপের মোবাইল লোকেশন ট্র্যাক করে ওর ফ্ল্যাট চেক করে এসেছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। অর্জুন, তোমার ভেঙে পড়লে কিন্তু এখন চলবে না। তোমার দাদার শেষ ইচ্ছে ছিল ওই পেন ড্রাইভটা যেন পুলিশকে দেওয়া হয়। তোমাকে একটু মাথা ঠান্ডা করে এবার ভাবতেই হবে যে ওটা কোথায় থাকতে পারে। অর্জুন, শুনতে পাচ্ছ আমি কি বলছি? কিন্তু অর্জুন যে তখন কোনো কথা শোনার মতো অবস্থায় নেই। অর্জুন কিরকম অন্যমনস্ক দেখে পুলিশ অফিসার চঞ্চলকে জিজ্ঞেস করল, আচ্ছা অরূপ, শেষবার যখন নিজের বন্ধুর কাকার বাড়িতে গিয়েছিল তখন কি যেন একটা চুরুটের বাক্স, ওই চুরুটের বাক্সেই সবকিছু আছে। চলুন স্যার, এখনই চলুন। এরপর সবাই মিলে ব্যান্ড্রায় সেই কাকুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো।
কাকু তো অরূপের এই মর্মান্তিক মৃত্যুর খবর শুনে প্রচণ্ড স্তম্ভিত হয়ে পড়লেন। প্রথমে কুশল এবং তারপর অরূপ, পরপর দুটি মৃত্যুর খবরে শোকাহত হয়ে কাকু কি বলবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। এই দেখে পুলিশ অফিসার কাকুকে জিজ্ঞেস করলেন, আপনাকে অরূপ একটা চুরুটের বাক্স গিফট করেছিল। যদি আপনার কোনো আপত্তি না থাকে আমরা কি সেটা একবার দেখতে পারি? না না, আপত্তি হবে কেন? তবে আপনি হঠাৎ ওটা কেন দেখতে চাইছেন? এমনি নিছক কৌতূহল বলতে পারেন। কাকু পরিচারিকাকে দিয়ে চুরুটের বাক্সটা আনিয়ে পুলিশ অফিসারের হাতে তুলে দিলেন। অফিসার ওটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন। সত্যিই খুব সুন্দর বাক্সটা। উপরে চুরুটগুলি সারিবদ্ধভাবে সাজানো। কিন্তু এ কি? বাক্সটিতে একটু জোরে চাপ দিতেই চুরুটগুলি উপরের দিকে উঠে আসে। নিচে একটি ছোট্ট খাম, খামের ভেতর থেকে বাদামি রঙের একটি পেন ড্রাইভ বেরিয়ে এলো। এই দেখে তো সবাই হতভম্ব। অফিসার অত্যন্ত যত্ন সহিত পেন ড্রাইভটি পকেটে পুরে ফেললেন। এই পেন ড্রাইভ থেকেই পরে অনেক বড় সত্যের উদ্ঘাটন হলো। এক কুখ্যাত ড্রাগ মাফিয়ার দেশ ও বিদেশের সম্পূর্ণ কালো কারবারের নথির হদিশ এলো পুলিশের হাতে। এটাও পরিষ্কার বোঝা গেল যে কুশল ও অরূপের এই মর্মান্তিক হত্যার পেছনে এই মাফিয়ার লোকেরাই দায়ী। কিন্তু অর্জুন এক পাথরের মূর্তির মতো সবকিছু ধারণ করে নীরব অব্যক্ত যন্ত্রণা বুকে চেপে ও পুনরায় কলকাতাগামী ট্রেনে চেপে বসল। ভাবল এবারও একা কোথায়? দাদার অজস্র স্মৃতি, উপহার, এমনকি ছায়ার মতো দাদাও তো ওর সাথেই চলছে, ওর বহুদিন আগে ফেলে আসা বাড়ির উদ্দেশ্যে, মায়ের হাতের খাবার খাবে বলে। জানালার ধারের সিটে অর্জুন চুপচাপ বসে আছে। আজ আর কোনো কিছুই শুনছে না সে। শুধু অজস্র চোখের জল যেন দাদার প্রতি ভালোবাসা হয়ে বয়ে যাচ্ছে।